কখনো কখনো ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া। তাই আজকে আমরা চেনা শহর, পরিচিত রাস্তাগুলো ছেড়ে বেরিয়ে পড়েছি অচেনা পথে, কিছু অজানা গল্প জানতে আর কিছু নতুন স্মৃতি তৈরি করার আশায় আমরা আজকে চলেছি বিষ্ণুপুর। লাল মাটির বুক চিরে ইতিহাস যেখানে এখনো শ্বাস নেয়, সেই প্রাচীন মল্লভূমের পথে আজ আমাদের যাত্রা। সময়ের স্তরে স্তরে গড়ে ওঠা টেরাকোটার মন্দিরের প্রতিটা ইটে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। রাসমঞ্চের নীরবতা, জোড়বাংলা আর শ্যামরাই মন্দিরের সূক্ষ্ম কারুকাজ সবকিছুই যেন অতীতের এক জীবন্ত অধ্যায়। এই শহরের হাওয়ায় মিশে আছে শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের স্পর্শ। বালুচরীর সুতোর মতোই এখানে প্রতিটা মুহূর্ত বুনে দেয় এক নতুন অনুভূতি। তাহলে চলুন ইতিহাসের পথে সৌন্দর্যের ছোঁয়ায় আজ আমরা আবিষ্কার করব অতীত আর বর্তমানের মিলনে গড়া এক অনন্য শহর। এইবারকার আমাদের শুরুটা হয়েছিল হাওড়া স্টেশন থেকে। আজকে 31 ডিসেম্বর, সময় রাত্রি 9টা, আর আমাদের পুরুলিয়া এক্সপ্রেস এখনও ছাড়েনি। জানি না কখন ছাড়বে, ওয়েট করছি। আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এটা এসছে 4 ঘন্টা লেটে, যাবেও 4 ঘন্টা লেট। এখন সময় 9:05, আমাদের ট্রেনটা ছাড়লো 9:05 ছাড়লো, মানে পৌঁছাতে 12টা বেজে যাবে। নিউ ইয়ারটা ট্রেনেই কাটাবো। কি নিউ ইয়ারটা ট্রেনেই কাটাবো। পুরো বছরটাই ট্রেনে কাটবে, তাহলে ভালো হবে, ঘোরা হবে। এখন সময় 11:40 আর এখনো খড়গপুরে ঢুকেনি, ঢুকছে। চা খাচ্ছি, সঙ্গে বিস্কিট। এইবার নিউ ইয়ারটা ট্রেনে চা বিস্কিট দিয়ে। যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়ছে আর জিনিস কমে যাচ্ছে। একটু বেশি ছোট বিস্কুটটাই, এত ছোট কেন? গুডডেটার একটু সাইজটা একটু বড় হয়, একদম সেই ছোট ছোট কুকিজের মতো সাইজ। এটা ভালো না? হ্যাঁ, বেশ ভালো। 11:15 সময় খড়গপুরে এসে দাঁড়ালো, টাইমিং 2 মিনিট। এখন সময় 1:25 আর আমরা নামবো বিষ্ণুপুর স্টেশনে। হোটেলে বলা ছিল তো একটা টোটো কি অটো পাঠিয়ে দিয়েছে। আমাদের পাশে একজনের সিটে একটা ব্যাগ ফেলে গেছে, ওটার জন্য ওই গার্ডরা এসছে। তো একটা কমপ্লেন এসছে, তো এই গার্ডরা এসছে। ঠিক আছে, ব্যাগটা एक बैग है ना। ये नामलाम ये
এখন সময় রাত্রি 1:30, প্রায় 1:30 ট্রেনে। এখানে কিন্তু কুয়াশা পুরো, আর মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই ট্রেন ছেড়ে দিল, দেখি আমার গাড়িওয়ালাকে ফোন করি। আমরা এরবো 3 নম্বর প্ল্যাটফর্ম। হোটেল থেকে পাঠানো টোটোতে চেপে আমরা রওনা দিলাম রাতের অচেনা পথে। চারপাশ ঘন অন্ধকার, তার উপরে নেমে এসেছে কুয়াশার নরম চাদর। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। টোটো থেকে নামার পরে অনুভূতি হলো চারিপাশ গভীর ঘুমে তলিয়ে গেছে। আমাদের হোটেলের নাম রিসর্ট জোড়বাংলা। রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে একটা কিং সাইজ বেড, এসি, ফ্যান, আয়না, টিভি সবকিছুই আছে। অ্যাটাচ ওয়াশরুমে ওয়াশ বেসিন, গরম জলের জন্য গিজার, কোমোড সবকিছুই রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া পার নাইট 1400 টাকা করে নিয়েছে, তবে এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে বসে গেলাম। এত রাতেও হোটেল থেকে বেশ গরম গরম ডিনার রুমেই দিয়ে গেল। গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। নতুন বছরের, নতুন ইংরেজি বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা কালকে রাত্রে এসে বিষ্ণুপুরে পৌঁছেছি। আমরা যখন হোটেলে চেক ইন করলাম তখন রাত্রি 2:30। আজকে আমরা বিষ্ণুপুরের লোকাল সাইট সিনটা করবো। তো এইখানে যা যা আছে, যে যে জায়গাগুলো দেখার আছে সবগুলোই দেখবো। আমরা একটা টোটো বুক করে নিয়েছি, ওটা হচ্ছে ঘন্টা হিসেবে। এখানে দুরকম হয়, একটা সম্পূর্ণ প্যাকেজ যেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘোরানো হয়, আর একটা ঘন্টা হিসেবে। আমরা ঘন্টা হিসেবেটাই বুক করেছি। বিষ্ণুপুরের মাটিতে পা রাখলেই যেন ইতিহাস ধীরে ধীরে কথা বলতে শুরু করে। আর সেই ইতিহাসের এক নীরব সাক্ষী রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে মল্লরাজা বীরহাম্বিরের হাতে নির্মিত এই স্থাপত্যটি আজও দাঁড়িয়ে আছে বিষ্ণুপুরের গর্ব হয়ে। 4 চালা ও 8 চালা এক অনন্য সংমিশ্রণে তৈরি রাসমঞ্চ বাংলার টেরাকোটা স্থাপত্যের এক ব্যতিক্রমী নিদর্শন। 1600 খ্রিস্টাব্দে মল্লরাজা বীরহাম্বির এই মঞ্চ তৈরি করেছিলেন রাস উৎসবের সেই ঐশ্বরিক মুহূর্তগুলোর জন্য। একসময় বিষ্ণুপুরের সমস্ত মন্দির থেকে দেবদেবীর মূর্তি এনে এই মঞ্চেই স্থাপন করা হতো। চারপাশে ভক্তদের কীর্তন, ঢাকের তালে তালে জেগে উঠত পুরো শহর। আজও উৎসব নেই, ভিড় নেই, তবু সূর্যাস্তের শেষ আলো যখন রাসমঞ্চের গায়ে এসে পড়ে, মনে হয় ইতিহাস এখনো এখানে দাঁড়িয়ে আছে, শুধু একটু চুপচাপ। রাসমঞ্চ শুধু একটি স্থাপত্য নয়, এটা সময়ের সঙ্গে লড়ে বেঁচে থাকা বিষ্ণুপুরের আত্মা। রাসমঞ্চ থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য রাধা মাধব মন্দির আর কালাচাঁদ মন্দির। সতেরোশো 37 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা বীরসিংহদেবের স্ত্রী চূড়ামণি দেবী রাধা মাধব মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে রাধা ও মাধবের আরাধনা চলে আসতে শতাব্দী ধরে। এই মন্দিরটা যে ধাঁচে গড়া সেটাকে বলে একরত্ন শৈলীর মন্দির, অর্থাৎ যার একটা মাত্র চূড়া বা শিখর আছে। বাংলার চালা ছাদের ওপরে শিখর উঁচু করে স্থাপন করা হয়েছে। দেওয়ালগুলোতে ফুল, জ্যামিতিক নকশা এবং ঐশ্বরীয় কৃষ্ণ লীলার দৃশ্য খোদাই করা আছে। 1656 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহদেবের নির্দেশে নির্মিত কালাচাঁদ মন্দিরটা বিষ্ণুপুরের সবচেয়ে পুরনো ল্যাটেরাইট ইটের তৈরি একরত্ন ধাঁচের মন্দিরগুলোর মধ্যে একটা। মন্দিরের চারপাশে করিডোর ও 3টে করে আর্চ বা খিলানের ওপরে বানানো হয়েছে।
মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, পৌরাণিক দেবদেবী, নৃত্যশিল্পী ও অ্যাসেটিকদের রিলিফ খোদাই করা আছে। এটি আজ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এই মন্দির শুধু প্রার্থনার জায়গা নয়, এটি মল্ল রাজাদের ভক্তি, শিল্পকলা ও আর্কিটেকচারের এক অনন্য মিলনস্থল। কালাচাঁদ মন্দির থেকে 5 মিনিটের হাঁটাপথ দূরত্বে আছে রাধা গোবিন্দ মন্দির। 1729 খ্রিস্টাব্দে মল্ল রাজা কৃষ্ণচন্দ্রদেব এই একরত্ন মন্দিরটা তৈরি করিয়েছিলেন। এই মন্দিরটা সে সময় ভগবান গোবিন্দ বা কৃষ্ণ ও রাধাকে উৎসর্গ করা হলেও আজকে এর ভেতরে কোনো মূর্তি নেই। সম্পূর্ণ মন্দিরটাই ল্যাটেরাইট ইটের ওপরে টেরাকোটার কাজ ফুটিয়ে তুলেছে। এই মন্দিরের সামনে একটা ছোট্ট পাথরের রথ আছে, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। যদিও এই রথ কিন্তু চলে না। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলোর মতো এই মন্দিরটাও সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এটা 100 বছরের পুরনো মা ছিন্নমস্তার মন্দির। আজকে ছুটির দিন বা 1 জানুয়ারি বলে ভক্তের সমাগম খুব বেশি হয়েছে। একটা বেল। এটা হচ্ছে দলমাদল কামান। 1700 শতকে মারাঠা বর্গীর আক্রমণ থেকে বাঁচতে সেই সময়কার মল্ল রাজা গোপাল সিংহ এই কামানটা তৈরি করিয়েছিলেন। কামানের দৈর্ঘ্য 12 ফুটেরও বেশি আর ওজন 7 টনের কাছাকাছি। এটি তৈরি করা হয়েছে একটি মাত্র বিশাল লোহার ঢালাই দিয়ে। লোককথা অনুযায়ী যখন বর্গীরা শহরে হামলা চালায়, তখন রাজা নিজে নয়, স্বয়ং মদন মোহন জিউ নাকি এই কামান দাগেন। তাই এই কামান শুধু যুদ্ধাস্ত্র নয়, ভক্তি আর অলৌকিকতারও প্রতীক। মাটির শঙ্খ এগুলো, কি সুন্দর। এইবার আমরা যেখানে এসেছি সেটাকে বলে জোড় মন্দির। এখানে আপনারা দেখতে পারবেন পাশাপাশি 3টে মন্দির দাঁড়িয়ে আছে। এই 3টেকে একসঙ্গে বলা হয় জোড় মন্দির। আনুমানিক 1726 খ্রিস্টাব্দে মল্ল রাজা কৃষ্ণ সিং এই মন্দিরগুলি তৈরি করান। এখানে দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী 1 চালা ও 4 চালা স্থাপত্য রীতি, যার প্রত্যেকটা ইট যেন ইতিহাসের এক একটা পৃষ্ঠা। মন্দিরের গায়ের কারুকার্যে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত আর তৎকালীন সময়ের সমাজ জীবনের কাহিনী। জোড় মন্দিরের সামনের এই জায়গাটাতে শনি রোববার করে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির হাট বসে। আজকে কেনাকাটা করার জন্য সামান্য কিছু দোকান খোলা আছে। এখন সময় 1:30, খিদে পেয়েছে, তো লাঞ্চ করবো ফার্স্টে। দুপুর 1:30 বেজে গেছে, আমাদের পেটে ছুঁচোই ডন মারছে, খুবই খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি পুষ্পশ্রী হোটেলে, এখান থেকে খাবো, তারপরে লাঞ্চ করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কেমন। এইখানে নর্মালি ভেজ থালি দিয়েছে, তার সঙ্গে আমরা মাছ, মাংস, ডিম যা ইচ্ছা খেতে পারি। আমি নিয়েছি মাটন আর ইয়া নিয়েছে মোরালা মাছ, ঝাল ঝাল করে। এই যে থালিতে আছে ভাত, ডাল, একটা সবজি, আলু পোস্ত আমার ফেভারিট, আলু, গাজর আর মাঝখানে জিনিস দেওয়া যায়, পেঁয়াজ, লঙ্কা। আমরা খাওয়া স্টার্ট করলাম।
সিম্পল খাওয়া একদম, হ্যাঁ, নর্মাল টেস্ট। কি ওটা তেল মশলা নেই। আমাদের মাছ আর মাটনটা দিয়ে গেল গরম গরম। এই মাটনটা আর পিয়ার, এই যে মাছটা, মৌরালা মাছ সর্ষে দিয়ে ওটা দারুণ। ডাল আলু পোস্তটা আমার এমনিই প্রিয়, দারুণ লাগে। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গেল উইথ পাপড়, দারুণ। খুব সুন্দর হয়েছে তরকারি, দারুণ। মানে সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দারুণ করেছে। এবার মাটনটা, টেস্ট ভালো। মাংসটা ঠিকঠাক, আমার কাছে আরেকটু সফট হলে ভালো হতো। মাংসের অনেক কটা পিস দিয়েছে, মিডিয়াম সাইজের পিস। আমি 2 পিস খেয়ে নিলাম, এখনো 1 পিস 2 পিস 3 পিস 4 পিস আছে। শেষ পাতে চাটনি আর পাঁপড়। সবজিটা খেয়ে দেখি কেমন। খাওয়া দাওয়া একদম সিম্পল, সম্পূর্ণ ঘরোয়া খাওয়া দাওয়া, তেল মশলার কোনো বালাই নেই, খুব সুন্দর। যখন হোটেলটাতে এসেছিলাম একদম খালি ছিল, এখন খেয়ে উঠছি পুরো ভর্তি হয়ে গেছে। এদের পাশেও জায়গা আছে, একটা প্যান্ডেল করে খাওয়াচ্ছে, সেখানেও সম্পূর্ণ ভর্তি। খাসির মাংসের প্লেট নিল 360 টাকা, আর ফিশটা নিয়েছে 150 টাকা, সব মিলিয়ে 500 টাকা নিয়েছে। আমরা এসে পৌঁছালাম লালবাঁধে। এই দেখুন জায়গাটা, একটা ঝিল বলতে পারেন। এই জায়গাটা হচ্ছে নাটমঞ্চের পাশেই, মানে ওখান থেকে 5-7 মিনিট, ওই 10 মিনিট ধরে নিন। এখানে নৌকা বিহার হয় ওই যে সামনে থেকে, ওখানটা থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এইখান থেকে নৌকা বিহার হয়, পার হেড 30 টাকা করে, কিন্তু কতক্ষণ তা যায় না, হয়তো হাফ এন আওয়ার। আমরা এসেছি লালবাঁধের পাশেই মা সর্বমঙ্গলা মন্দিরে। রামকৃষ্ণদেব এখানকার দিঘিতে স্নান করে উঠে এসে এখানকার মাকে মাছ পোড়া প্রসাদ দিতেন। এই যে 1698 খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্জন সিংহ দেবের আমলে এই একরত্ন শৈলীর মন্দিরটি তৈরি করা হয়েছিল। মা সর্বমঙ্গলা দেবীকে স্থানীয় মানুষ শক্তির রূপ হিসেবে পূজা করে থাকেন। আজও দুর্গাপুজোর সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এই মন্দির শুধু ঐতিহাসিক স্থাপত্য নয়, এই মন্দির বিষ্ণুপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটা অংশ। সামনের এই যে স্থাপত্যটা দেখছেন, এটা গুমঘর বা গুমগড়। এই গুমঘর আসলে যে কি ছিল সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও স্থানীয়দের মধ্যে একটা ভয়ঙ্কর কিংবদন্তি রয়েছে। মল্ল রাজারা নাকি অপরাধীদের গুমঘরের ওপর থেকে নিচে ফেলে শাস্তি দিতেন, ফলে কেউ আর জীবিত বের হতে পারতো না। এটি একটি অন্যতম রহস্যময় ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত।
বিষ্ণুপুরের অসংখ্য টেরাকোটার মন্দিরের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে শ্যামরায়ের মন্দির। আমরা এখন এসেছি সেখানে। 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করান। ভগবান শ্রীকৃষ্ণের শ্যাম রূপের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই মন্দিরটিকে। এই মন্দিরটা বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন পঞ্চরত্ন মন্দিরগুলোর মধ্যে একটা। পঞ্চরত্ন নামের অর্থ 5টি চূড়া। মন্দিরের মাঝখানে একটি বড় শিখর আর 4 কোণায় 4টি ছোট শিখর, যা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য স্থাপত্য রীতি। লাল ইট ও পোড়ামাটির ফলকে সাজানো এই মন্দিরের প্রতিটি দেওয়াল যেন এক একটি গল্প বলে। টেরাকোটার কারুকার্যে ফুটে উঠেছে কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের দৃশ্য। তার সাথে রয়েছে রাজকীয় শিকার আর সেই সময়ের সমাজ জীবনের অসাধারণ চিত্র। সবচেয়ে আকর্ষণীয় একটি শিল্পকর্ম হলো বিশাল রাসচক্র, যেখানে রাধা কৃষ্ণের রাসলীলা অপূর্বভাবে ফুটে উঠেছে। আজ হয়তো সেই আগের মতো জৌলুস আর নেই, কিন্তু শিল্প, ইতিহাস আর আধ্যাত্মিকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শ্যামরায়ের মন্দির। দোকানের সব জিনিসগুলোই বেশ সুন্দর আর আকর্ষণীয়। এই একটা জায়গাতেই ভিডিও করতে পারবো, বাদ বাকি তো কোনো জায়গাতেই ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি। যে আর্কিটেকচার আছে না জগন্নাথ দেবের চূড়ার টেম্পলে, সেই চূড়ার আদলে যখন এটা করা আছে, এটা কৃষ্ণ, ওটা বলরাম। যুগল কিশোর মন্দির এটা। এইটা কৃষ্ণ আর এইটা বলরাম। এবার আমরা এসে পৌঁছালাম জোড়বাংলা মন্দিরে। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। এই মন্দির কেষ্টরাই মন্দির নামেও পরিচিত, কারণ এখানে পূজিত হতেন ভগবান শ্রীকৃষ্ণ। জোড়বাংলা নামেই লুকিয়ে আছে এই মন্দিরের গঠনশৈলী। দুটি দোচালা বাংলার ঘরকে পাশাপাশি জুড়ে তৈরি করা হয়েছে এই মন্দিরের মূল কাঠামো। এর মধ্যে একটি অংশ ছিল গর্ভগৃহ আর অন্যটি ছিল মণ্ডপ। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে টেরাকোটার কাজ। জোড়বাংলা মন্দির শুধু একটা স্থাপত্য নয়, এটা যেন বাংলার এক চিরন্তন প্রতিচ্ছবি। বিষ্ণুপুরের সব মন্দিরের গায়ে টেরাকোটার কাজ যেরকম মুগ্ধ করে দেয়, ঠিক সেরকমই এখানকার পোড়া মাটির তৈরি হাতি বা ঘোড়া, ঘর সাজানো সামগ্রী বা পুতুলগুলোও মুগ্ধ করে দেয়। বিষ্ণুপুরের ইতিহাসে যে শুধু টেরাকোটা স্থাপত্য আছে তা নয়, রয়েছে আধ্যাত্মিকতার গভীর শিকড়ও। আর তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে মা মৃন্ময়ী দেবীর এই মন্দির। মল্ল রাজা জগৎ মল্ল 997 সালে মা দুর্গার কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করান। তারপরে শুরু হয় মা মৃন্ময়ীর আরাধনা। মৃন্ময়ী অর্থাৎ মাটির তৈরি। আজ থেকে প্রায় 1029 বছর আগে শুরু হয়েছিল এই পুজো। এখানকার লোককথায় কথিত আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদাময়ী এই মন্দিরের মূর্তি দেখতে এসেছিলেন ও পুজোও করেছিলেন। এখানে মায়ের মূর্তির সামনে একটা ছোট কামান রাখা আছে। রাজবাড়ির নীতি মেনে আজও দুর্গাপুজোর সময় এই কামান চালানো হয়। তারপরেই সম্পূর্ণ বিষ্ণুপুরের সব জায়গাতে দুর্গাপুজো শুরু হয়। মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি সামনে থেকে দেখাতে পারছি না। মা
মৃন্ময়ী দেবীর মন্দিরের উল্টো দিকে আছে রাধেশ্যাম টেম্পল বা রাধেশ্যাম মন্দির। সতেরোশো 58 খ্রিস্টাব্দে মল্ল রাজবংশের শেষের দিকে রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটা নির্মাণ করান। এটা একটা একরত্ন মন্দির। মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজ করা আছে। টেরাকোটার এই কাজগুলো দেখলেই বোঝা যায় যে এটা মল্ল রাজবংশের শেষের দিকে তৈরি করা হয়েছে। এইটা নাকি রাজবাড়ির মেন গেট, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কি অবস্থা, কি কন্ডিশন এগুলোর। আস্তে আস্তে শেষ পর্যায়ে, এখন বছর 10 পর এইটা আবার থাকবে না মনে হয়। এইটা হচ্ছে লালজি মন্দির, আমরা ভেতরে যাব। 1858 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ একরত্ন শৈলীতে এই লালজি মন্দির তৈরি করিয়েছিলেন। এই মন্দিরটা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। আগের অনেক মন্দিরের মতোই এই মন্দিরেও স্থাপত্য শৈলীতে অনুরূপ ধারণা আর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। মন্দিরটা একটা বর্গাকার বা চৌকো আর কিছুটা উঁচু বেদির ওপরে তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে নিচু খোদাইয়ের কাজ বা লো রিলিফ কার্ভিংস এর ওপর চুনসুরকির প্রলেপ বা স্টাকোর সাজ রয়েছে। বিষ্ণুপুরের মাটিতে পা রাখলে যে ইতিহাস খুলে যায়, সেই ইতিহাসের প্রথম দরজা হচ্ছে এই ওল্ড ফোর্ট গেট বা পুরানো কেল্লার তোরণদ্বার। মনে করা হয় 1700 শতকে মল্ল রাজাদের শাসনকালে, বিশেষ করে রাজা বীর সিংহের সময় এই বিশাল দরজাটি তৈরি করা হয়। ল্যাটেরাইট পাথরের তৈরি এই গেট আজও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন গৌরবের সাক্ষী হয়ে। দেখলে হয়তো সাধারণ দরজা মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে যুদ্ধ কৌশলের এক অসাধারণ গল্প। দরজার দুপাশে ছোট ছোট ঘর, যেখানে সৈন্যরা পাহারা দিত আর প্রবেশকারীদের নজরে রাখত। ওপরে ছিল দুর্গের প্রাচীর আর ব্যাস্টিয়ন, যেখান থেকে শত্রুর ওপরে আক্রমণ চালানো হতো। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই যে এখানে একটার পর একটা দুটো গেট ছিল। ছোট গেট পেরিয়ে বড় গেট, যেটা ছিল শত্রুদের বিভ্রান্ত করার এক কৌশল। আজ এই জায়গাতে দাঁড়িয়ে মনে হয় সময়ের সাথে সবকিছু বদলে গেলেও ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে থেকে যায় এই ইট পাথরের গায়ে। এই গেট শুধু একটা প্রবেশদ্বার নয়, এটা বিষ্ণুপুরের রাজকীয় অতীতের প্রথম অধ্যায়। এইটা আপনারা দেখছেন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথরের রথ। এটা কোনো এক সময় নাকি সোনার রথ ছিল, সেটা নাকি পাথরের রথ হয়ে গেছে। তো তার ইতিহাসটা বলবে এই দাদা। সেটা শ্রুতি কথা আছে যে এটা আমাদের স্বর্ণ রথ ছিল, এটা অভিশপ্ত হয়ে পাথরে পরিণত হয়েছে, শ্রুতি কথা। কারণ হচ্ছে যখন আমাদের বর্গী আক্রমণ করে, তখন দলমাদল কামান দাগার মতো বিষ্ণুপুরে কেউ ছিলেন না। তখন রাজা মদন মোহনের, মানে যেহেতু কুলদেবতা মদন মোহন, সেই মদন মোহনের শরণাপন্ন হয়েছিল রাজা। তো রাজা শরণাপন্ন হতে মনে মনে ডাকছিলেন যে কেউ যদি এসে দেখে দেয়, কেউ তো বিষ্ণুপুরে পাচ্ছে না। তখন একটা মানুষ, মানে বেটে মানুষ এসে, ব্রাহ্মণ মানুষ আর কি, এসে বলেছিলেন যে আমি কামান দাগবো এবং 3 মণ দই খাবো। তো রাজা একটু অট্টহাসি করেছিল যে এটা কি সম্ভব নাকি, 3 মণ দই খাওয়া আর কামান দাগা, এটা তুই বাচ্চা ছেলে। ওই তাহলে আপনি দেখুন বিষ্ণুপুরে কাউকে পান কিনা যে কামান দাগতে পারে এমন। দিয়ে বলছে, তখন কোথাও কিছু না পেয়ে বলছে ঠিক আছে আমি তোমার কথা রাজি, বলছি কিন্তু আমি যখন দই খাবো তখন যাতে না আমাকে কেউ মানে ডিস্টার্ব করে, ঠিক আছে? বললো ঠিক আছে। এবারে বর্গীদের আক্রমণ করা হয়, কামান দাগা হয়। কামান দাগার পরে যাত্রা দিয়ে উনি ওনার রুমে চলে গেছেন, ওখানে ওনার দই রেডি। তো দরজা বন্ধ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, রাজা বলছে এখনো পর্যন্ত বেরোয়নি, কি ব্যাপার?
যখন দরজা খুলে দিয়েছে কেউ কোথাও নেই, একটা সুন্দর সুগন্ধ সুবাস, ঠিক আছে। তখন রাজা বলছেন যে প্রভু তুমি এলে, আমি তোমাকে দর্শন করতে পেলাম না, আমি তোমাকে চিনতে পারলাম না, দর্শন পেয়েও চিনতে পারলাম না। বলছে ভক্তের তো ভগবান, ভগবানের কি ভক্ত? দিয়ে বলছে তাহলে যদি ভক্তের ভগবান হয় তুমি তাহলে এটা বৃন্দাবন বানাও। তো বলছে বৃন্দাবন বানানো তো একটা সোজা না, বৃন্দাবন যেহেতু আগের থেকে আছে তাহলে বৃন্দাবন তো বললেই তো হয়ে যায় না। কিন্তু রাজাও নাচর বান্ধা বলছে না বৃন্দাবন করতে হবে। বলছে তাহলে ঠিক আছে, একটা বৃন্দাবনের স্বর্ণ রথ আছে, সেটা তুমি যদি আনতে পারো তাহলে রাজবার দরবারে ঢুকাতে পারলে এটা বৃন্দাবন নামে মানে বৃন্দাবন হবে। তো সেটাতে যে কেউ আনতে পারে না, বিশ্বকর্মাকে বলা হয়েছে। বিশ্বকর্মা যখন আনছেন তখন আনার সময় বলেছিল নিশুতি রাতে আনতে। যখন ভোর হয়ে গেছে কোকিল ডাকতে ওই টিলায় যেখানে কামান দাগা হয় ওখানে ছেড়ে দিতে, ওটা গড়িয়ে এসে এখানে অভিশপ্ত হয়ে পাথরে পরিণত হয়েছে। তখন রাজা বলছে তাহলে কি আমার স্বপ্ন সার্থক হলো না প্রভু? আমি চাইলাম আমি এটা বৃন্দাবন করবো, এই করবো। তখন বললো না, 108টি যেমন লীলা আছে সেই লীলার মধ্যেও আমার এই লীলাটা পড়ে। তাই বিষ্ণুপুর দর্শন করা মানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন দর্শন করা। আমাদের এখানে 3টে মন্দির বাদে, মৃন্ময়ী, সর্বমঙ্গলা এবং ছিন্নমস্তা বাদে বাকি যতগুলো আপনি মন্দির দেখলেন সব রাধাকৃষ্ণের নামে নামাঙ্কিত, ঠিক আছে। সবগুলোই রাধা গোবিন্দ, রাধা মাধব, শ্যামরাই, রাধা শ্যাম, মদন মোহন, যত মন্দির আছে, নন্দগোপাল, সমস্ত কিছু কিন্তু রাধাকৃষ্ণের নামেই নামাঙ্কিত। এরপরে যখন এইটা পাথরে অভিশপ্ত হলো তখন বললো তাহলে এটা কি করে বৃন্দাবন হলো না? তার জন্যই বিষ্ণুপুরের যে আশেপাশে জায়গাগুলো আছে আর বিষ্ণুপুরের 7টা বাঁধ আছে, এগুলো সব কিন্তু বৃন্দাবনের নামেই নামাঙ্কিত। হ্যাঁ, যেমন ধরুন এই দিক থেকে আসতে গেলে দুয়ারিখা, যেটা আমাদের আঞ্চলিক ভাষা হিসাবে দ্বারিকা নাম হয়েছে, ওই তার আগে আছে রাধানগর, ডান দিকে চলে গেলে মথুরা, এইটা যেমন বিষ্ণুপুর। এখানে আমাদের যে জঙ্গল আছে অ্যারডম চাতাল যেখানে বলা হয় জয়পুরে, ওখানে যে জঙ্গলটা আছে ওটাকে বলা হয় বাসুদেবপুর, যেটা বাসদেবপুর বলা হয় এখন। এই যে নামগুলো পাচ্ছেন। তারপরে এদিকে বাঁকুড়ার দিকে গেলে আমাদের আছে রাবণের বোনটার নাম কি জানো? শূর্পনখা, শূর্পানগর ওইটা নাম আছে, শূর্পানগর মানে শূর্পান নগর ছিল। তো এইরকম করে প্রত্যেকটা আশেপাশের জায়গার নাম নিয়ে এটা তৈরি। এবং 7টি যে বাঁধ আছে, লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ, যমুনা বাঁধ, কালিন্দী বাঁধ, গাতাল বাঁধ, শ্যাম বাঁধ, পোকা বাঁধ, এই টোটাল 7টা বাঁধ নিয়ে এবং এই জায়গাগুলোকে নিয়ে বিষ্ণুপুরটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এটা কিন্তু শ্রুতি কথা আছে, আর আমরা এটা ছোট থেকে শুনে শুনে আসছি, সেইটাই আপনাকে পেশ করলাম। বাস্তব আমরাও খতিয়ে দেখিনি, আর আমরাও অতটা জানি না, হয়তো গল্পের ছলেই হোক যাই হোক। এরপর বিষ্ণুপুরে যদি অত্যাধুনিক জানতে হয় তাহলে অত্যাধুনিক নতুন নতুন বই পড়তে হবে। আর একটা কথা কি, যে আমাদের যে বিষ্ণুপুরের যেসব মন্দিরগুলো আছে এগুলো ঐতিহাসিক, প্রত্যেকটাই 700-800 বছরের পুরনো, ঠিক আছে। কিন্তু একমাত্র মা মৃন্ময়ী যা গ্রিস অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে, সর্বপ্রথম দুর্গাপুজো আমাদের এখান থেকে শুরু হয়েছে। আমাদের এখানে গীতা অষ্টমী থেকে দুর্গাপুজো শুরু হয়ে যায়। তো তারপরে 7 দিন বাদে মহালয়া, তার 7 দিন বাদে দুর্গাপুজো চলে, 5 দিন নহবত বসে দুর্গাপুজোতে। এবং অষ্টমী সন্ধিক্ষণে তোপধ্বনি করা হয়, নবমীতে খচ্চর বাহিনী পুজো করা হয়। আমি চাইবো আমাদের এই বিষ্ণুপুরে আপনারা আসুন, এত বছরের পুরনো ঐতিহ্য দেখুন। আপনাদের আশাটা আমাদের কাম্য, তাতে আপনি হেঁটেও ঘুরতে পারেন, টোটোতে ঘুরতে পারেন, 4 চাকায় ঘুরুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিষ্ণুপুরে আসুন। টুরিস্ট যারা আছেন আমরা চাইবো আমাদের বিষ্ণুপুর নগর যাতে আরো উন্নত হয়। হ্যাঁ, আপনাদের ভরসায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সেবায় আমরা সবসময় হাজির, ঠিক আছে। আমাদের 23 থেকে 27 ডিসেম্বর বিষ্ণুপুর মেলাও হয়। হ্যাঁ, বিশাল বড় ঐতিহাসিক মেলা, যেটার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। আর আমাদের তো এই বিষ্ণুপুরে তো আসছেন টেরাকোটা এবং ল্যাটারাইট পাথর মানে মাকড়া পাথরের সব মন্দির। এছাড়াও বিষ্ণুপুরের থেকে আরো মন্দির আছে, যেমন 15 কিলোমিটার দূরে গেলে বাবা সারেশ্বর মন্দির, এখান থেকে 30 কিলোমিটার দূরে গেলে একটেশ্বর মন্দির, বাবা একটেশ্বরেরও নাম আছে, সারেশ্বর আছে। তারপর তো এগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা বললাম, এবারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাইরে আছে যেমন তারকেশ্বর এগুলো তো আছেই। শুনলেন, জানলেন, আমিও জানলাম, আমিও জানতাম না এত কিছু। তা আপনারাও আসুন, আপনারাও ঘুরুন, আর এই দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। এই গাছটাতে দেখুন কত টিয়া পাখি। এই মন্দিরটা হচ্ছে মদনমোহন মন্দির। যথারীতি এর ভেতরেও ক্যামেরাতে ভিডিও করতে পারবো না। এই দেখুন প্রাকৃতিক গণেশের মূর্তি। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে
তো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও প্রেস করে দেবেন, তো তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।